ছাড়ার জন্য তো ধরিনি। ছাড়িয়ে নিতে পারলে নে। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কিন্তু চিৎকার করব। আবির এবার শব্দ করে হাসলো। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, হাসছেন কেন? আমি কিন্তু সত্যি সত্যি চিৎকার করব। আবির তপ্ত স্বরে প্রশ্ন করলো, তুই যে অগাচণ্ডী সেটা কি জানিস? মানে? এই যে চিৎকার করবি বললি, চিৎকার তুই করতেই পারিস, কিন্তু সবাই আসলে বলবিটা কি শুনি? আমি তোর হাত ধরেছি, এটাই নালিশ করবি? তোর কি মনে হয় তোর এই নালিশের বয়ে আমি তোর হাত ছেড়ে দিব? জীবনেও না। বরং তুই নালিশ করলে আমার সুবিধাই হবে। দে চিৎকার। আবিরের কথাগুলো শুনে মেঘ হঠাৎই আবিরের দিকে কেমন করে তাকালো। এতক্ষণ নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখে মেঘের রাগ কিছুটা কমে এসেছে। তবে এখনো পুরোপুরি শান্ত হতে পারেনি। আবিরের মুখের পানে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোটবেলার স্মৃতি ছোটবেলাতেই ফেলে এসেছে মেঘ। দুজনেই প্রাপ্তবয়স্ক। এমতো অবস্থায় একটা ছেলে একটা মেয়ের কাছে আসলে মেয়েটার রেগে যাওয়া খুব স্বাভাবিক। মেঘের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। কিন্তু আবিরের আচরণ মেঘের কাছে খুব অস্বাভাবিক লাগছে। মেঘ দৃষ্টি নামাতেই চোখে পড়ে আবিরের বুকে সাদা রঙের টি-শার্ট বের করে। আবিরের গায়ের গন্ধ মেঘের নাসারন্ধে পৌঁছে যাচ্ছে। ছেলেদের গায়ের গন্ধ কেমন হয় তা মেঘের অজানা ছিল, কিন্তু আজ প্রথমবারের মতো কাছ থেকে অনুভব করছে। আবিরের স্পন্দন, গায়ের গন্ধ, নেশাক্ত দৃষ্টি সবেতেই যেন নাজেহাল মেঘ। মেঘের অভিব্যক্তি পাল্টাতে শুরু করলো। মেঘ চোখ তুলে চাইল। আবিরের নজর তখনও স্থির। অগোছালো চুলগুলো কপালে এসে পড়েছে। মৃদু বাতাসে আপন বেগে উঠছে। আবিরকে এভাবে দেখে যেন চোখ ফেরাতে পারছে না। আচমকা ফুঁস করে শ্বাস ফেলল। নিজের ভেতরের সমস্ত রাগ ঝেড়ে ফেলতে চাইল। এই মানুষটার সাথে আর যাই হোক, রাগ করা মেঘের পক্ষে প্রায় অসম্ভব বিষয়। আবির গলা খাকারি দিয়ে বলতে শুরু করলো, তুই চাচ্চুর সামনে আমার ব্যাপারে একটা টু শব্দ করলে আমি তোকে ফাঁসাতে দুবার ভাববো না মেঘ। মেঘ নিরেট কণ্ঠে বলল, কিভাবে ফাঁসাবেন? আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমিও চাচ্চুকে বলবো আমার প্রেম অন্য কারোর মতো খারাপ হলে আপনার মেয়েও খারাপ মেয়ে। আমাকে বাসা থেকে বের করে দিলে ওকেও বের করে দিতে হবে, কারণ চরিত্র দুজনেরই সেম। সঙ্গ দোষে যেমন লোহা বাসে, আমার দোষেও তোকে বাসাবো। তারপর চরিত্রহীন আর চরিত্রহীনা মিলে বিয়ে করে সংসার শুরু করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নাম হবে চারিত্রিক সনদপত্র। বল রাজি? মেঘ চিৎকার করলো, না। আবির মেঘের হাত ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। মৃদু স্বরে বলল, ভবিষ্যতে আমাকে ফাঁসানোর আগে কয়েকবার ভেবে নিস। মেঘ শক্ত কণ্ঠে বলল, আপনার সাথে আমার প্রেম, এটা বললে আব্বু বিশ্বাস করবে কেন? আপনি এসেছেনই গতকাল, একদিনে কি প্রেম হয়ে যায়? আমার আব্বু এত বোকা না। আবির মুচকি হেসে বলল, বললামই তো, তুই আজ আমার নাম বদনাম করবি, কাল তোকে আমার বউ করে নিব। কেন, কিভাবে এসব জানতে চাইবি না? বদনাম করার আগে আবিরের বউ হওয়ার প্রস্তুতি নিয়ে নিস। যার মনের ভেতর অন্য নারীর বসবাস, আমি তাকে ঘৃণা করি। আবির চোখ রাঙিয়ে প্রশ্ন করলো, আমার মনে কোন নারীর বসবাস? মেঘ অন্যদিকে তাকিয়ে বলল, আমি কি করে বলবো? তখনই আবিরের ফোন বাজতে শুরু করলো। আবির পকেট থেকে ফোন বের করলো। মেঘের নজরও সেদিকে গেল। ফোনের স্ক্রিনে মালা নামটা জ্বলজ্বল করছে। মেঘের সহসা গত রাতের ঘটনা মনে পড়ে গেল। গতকাল রাতে তানভীর আবিরের মুখে মালা নামটা শুনেছে। তবে কি আবিরের মালার সাথে কিছু আছে? আবির কল কেটে দিল। মেঘকে বলল, নিচে চল। মেঘ উল্টো প্রশ্ন করলো, কল রিসিভ করলেন না কেন? প্রয়োজনীয় কোনো কথা নেই তাই। আমি সামনে আছি বলে কল রিসিভ করলেন না, তাই না? আবির গম্ভীর কণ্ঠে বলল, তুই কি ভাবছিস? আমি কিছু ভাবছি না। আপনি কল রিসিভ করেননি সেটাই জানতে চাচ্ছি। মালা দ্বিতীয়বার কল করলো। মেঘ বলল, রিসিভ করুন। আবির মেঘকে দেখিয়ে একবার কলটা রিসিভ করলো। লাউড স্পিকারে দিল। ওপাশ থেকে মালা জানতে চাইলো, কেমন আছো? ভালো। কল দিয়েছিস কেন? তোমার সাথে কথা বলতে। আমি এখন একটু ব্যস্ত। তুমি তো সারাক্ষণই ব্যস্ত থাকো, যখন কল দিই তখনই ব্যস্ত। এমন কি করো তুমি? আবির নিরেট কণ্ঠে বলল, আমার কাজ থাকে। মালা আবারও বলল, আমি সেদিন শাড়ি পরেছিলাম, তোমাকে কয়েকটা ছবিও পাঠিয়েছিলাম, দেখেছিলে? খেয়াল করিনি। মেঘ এক দৃষ্টিতে আবিরকে দেখছে। ছেলেটার কর্কশ কণ্ঠের কথাবার্তা শুনে বিরক্তিতে কপাল কুঁচকে রেখেছে। ওপাশ থেকে মালা জিজ্ঞেস করলো, তুমি এখন কোথায় আছো? ঢাকাতে? হ্যাঁ। রাতে খেয়েছো? না।